ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, জাস্ট একটু হালকা রিপিট করি। মানে ইএস কমপ্লেক্সের ক্ষেত্রে এই ক্ষেত্রে কি যে রেটটা কি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর আসলে ডিপেন্ড করতেছে, কারণ সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যদি কম হয় তখন হচ্ছে সব এনজাইম সাবস্ট্রেটের সাথে বাইন্ড অবস্থা থাকবে না, মানে ইএস অবস্থা থাকবে না। সো ওই সময় রিঅ্যাকশনের রেট বেসিক্যালি ডিপেন্ড করবে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরে। সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ালে রিঅ্যাকশন রেট প্রপোর্শনালি বাড়বে। যদি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বেশি থাকে তখন হচ্ছে সব এনজাইমই ইএস অবস্থাতেই থাকবে। তো ওই অবস্থাটা হবে স্যাচুরেটেড অবস্থা এনজাইমের জন্য, এবং ওই অবস্থায় সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন আরো বাড়ালেও রিঅ্যাকশনের রেটে কোনো চেঞ্জ আসবে না আর কি, মানে তেমন একটা ইফেক্ট থাকবে না। ঠিক আছে। আচ্ছা, এখন এই দুইটা ব্যাপার জিনিসকে যদি র্যাপ আপ করা হয় তাহলে কি দাঁড়ায় যে when the substrate concentration becomes high enough to entirely convert the enzyme to the ES form, substrate concentration অনেক বেশি, সব এনজাইমই ES অবস্থায় আছে, then the second step of the reaction becomes the rate limiting, মানে এই স্টেপটাই রেট লিমিটিং স্টেপ হয়, কারণ সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন অনেক, সব এনজাইমই ইএস অবস্থা থাকবে, মানে এই স্টেপটা এমনি এমনি হয়ে যাবে যখন সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বেশি থাকবে। সো তখন পুরো এই রিঅ্যাকশনটার রেট বেসিক্যালি ডিপেন্ড করবে এই স্টেপটার উপর, ইএস এ ব্রেক হয়ে ভেঙে যে এনজাইমের প্রোডাক্ট তৈরি করবে সেই স্টেপে আর কি। ঠিক আছে, এক মিনিট। So then, and the overall reaction rate becomes insensitive to further increase in substrate concentration. Okay. এখন এই যে থিওরিটা, এই থিওরিটা হচ্ছে দুইজন সায়েন্টিস্ট, এই লিওনার মাইকেলিস এবং মড মেন্টেন, এই দুইজন এই থিওরিটার উপর বেস করে তারা হচ্ছে ইকুয়েশন ডিরাইভ করেছিল যে একটা রিঅ্যাকশনের কাইনেটিক্সকে ডিসক্রাইব করার জন্য। সেই ইকুয়েশনটাকে মাইকেলিস মেন্টেন ইকুয়েশন বলে। ঠিক আছে, আমাদেরকে মাইকেলিস মেন্টেন ইকুয়েশন কি জিনিস? ইটস এ রেট ইকুয়েশন ফর এ ওয়ান সাবস্ট্রেট এনজাইম ক্যাটালাইজড রিঅ্যাকশন, মানে যে রিঅ্যাকশনে শুধুমাত্র একটা সাবস্ট্রেট থাকে, হ্যাঁ, সেই রিঅ্যাকশনে রেট ইকুয়েশনটা ডিরাইভ করেছিল মাইকেলিস মেন্টেন। এবং তাদের ইকুয়েশনের বেসিক হাইপোথিসিস কি? দ্য রেট লিমিটিং স্টেপ ইন এনজাইমেটিক রিঅ্যাকশনস ইজ দ্য ব্রেকডাউন অফ দ্য ইএস কমপ্লেক্স টু প্রোডাক্ট অ্যান্ড ফ্রি এনজাইম, মানে এই স্টেপটা, এই এনজাইমেটিক রিঅ্যাকশনের এই স্টেপটা হচ্ছে রেট লিমিটিং স্টেপ। ঠিক আছে, মানে এই স্টেপটা আর কি। এইটা হচ্ছে তাদের হাইপোথিসিস যে একটা রিঅ্যাকশনের এই সিঙ্গেল সাবস্ট্রেট, ওয়ান সাবস্ট্রেট বা সিঙ্গেল সাবস্ট্রেট রিঅ্যাকশনের রেট লিমিটিং স্টেপ হয় এইটা, ইএস ভেঙে যে এনজাইমার প্রোডাক্ট এই স্টেপটা। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি তারা কিভাবে হচ্ছে এটা ইকুয়েশনটা ডিরাইভ করলো। আচ্ছা, প্রথমে তারা ধরলো আর্লি অবস্থা, আর্লি ইন দ্য রিঅ্যাকশন, শুরুতে কি হয়, প্রোডাক্টের কনসেন্ট্রেশন হচ্ছে খুবই কম থাকে একদম রিঅ্যাকশনের শুরুতে, এটা শুরু হয়েছে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা কম থাকবে। সো প্রোডাক্টের কনসেন্ট্রেশন কম থাকলে মানে এটা অনেকটা নেগলিজিবল অবস্থায় থাকে। সো যেহেতু নেগলিজিবল অবস্থায় থাকে, সো এই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা, মানে এনজাইমার প্রোডাক্ট রিঅ্যাকশন করে যে ইএস তৈরি হবে সেটা কি, সেই স্টেপটা শুরুর দিকে হবে না বললেই চলে, কারণ প্রোডাক্টের কনসেন্ট্রেশন নাই, সো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে কি হবে। সো আমরা যদি আর্লি ইন দ্য রিঅ্যাকশন টাইমটা কনসিডার করি, দেন ওই সময় এই রিঅ্যাকশনটাকে আমরা ডিফারেন্ট ভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, মানে যে রিভার্স স্টেপটা ছিল, রিভার্স স্টেপটা আমরা ইগনোর করতে পারি, কারণ শুরুতে রিভার্স স্টেপটা হবে না। ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু আমরা আর্লি স্টেজ কনসিডার করতেছি, সো এখানে যে রেটটা আসবে সেই রেটটা হবে ইনিশিয়াল রেট, সো যেটাকে আমরা V0 দিয়ে প্রকাশ করি। সো এই ক্ষেত্রে তাহলে V0 কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি বা ডিটারমাইন করতে পারি। ঠিক আছে, সো V0 হচ্ছে ডিটারমাইন্ড হবে, V0 is determined by the breakdown of ES to form product and free enzyme। ঠিক আছে, কারণ এই রিঅ্যাকশন, ওকে, সো V0 কিভাবে মানে, এবং আমরা কিন্তু বলে নিছি যে এই হাইপোথিসিস ছিল এইটা,
যে রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করতেছে এই ব্রেকডাউনের উপরেই আর কি, ঠিক আছে। সো V0 ডিপেন্ড করবে এই স্টেপটার উপরই, ঠিক আছে। তাহলে এই স্টেপটা যদি আমরা ইকুয়েশন রেট ইকুয়েশন দেখতে চাই সেটা কেমন হবে, V0 ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। তাহলে এই ক্ষেত্রে কি সাবস্ট্রেট তো এইটাই, ইএস থেকে ইআরপি হচ্ছে, তো ইএস এর কনসেন্ট্রেশন ইনটু কনস্ট্যান্ট, এই স্টেপটার যে রেট কনস্ট্যান্ট এটা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তার মানে এখন যদি আমরা V0 মান বের করতে চাই তাহলে আমাদের ইএস এর ভ্যালু লাগবে, K2 তো কনস্ট্যান্ট, কত কনস্ট্যান্ট, সো ইএস এর ভ্যালু আমাদের লাগবে, বাট ইএস ক্যান নট বি মেজার্ড ইজিলি, এটা সহজে মাপার কোনো ওয়ে নেই। সো আমরা এটা হচ্ছে একটা ডিফারেন্ট ওয়েতে মাপতে পারি, কি হবে, সো উইল স্টার্ট উইথ টোটাল এনজাইম কনসেন্ট্রেশন ইটি। একটা রিঅ্যাকশনের টোটাল এনজাইম কনসেন্ট্রেশনকে যদি আমরা ইটি দিয়ে প্রকাশ করি, এখানে টি মানে টোটাল, তো ইটি কি, ইটি হচ্ছে যে ফ্রি এনজাইমটা এবং যে এনজাইমটা সাবস্ট্রেটের সাথে বাউন্ড অবস্থায় আছে, তার মানে হচ্ছে এটি হচ্ছে ই প্লাস ইএস। ফ্রি এনজাইমকে আমরা ই দিয়ে প্রকাশ করি না, তাহলে হচ্ছে ইটি হচ্ছে ই প্লাস ইএস, তাহলে ই ই ই কি হবে, ই ইকুয়াল টু ইটি মাইনাস ইএস হবে, ঠিক আছে। মানে ফ্রি এনজাইম কোনটা, টোটাল এনজাইম মাইনাস ইএস, যে এনজাইমটা সাবস্ট্রেটের সাথে বাইন্ড হয়ে আছে, ওকে। আচ্ছা, এ পর্যন্ত হলো। এখন যদি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন টোটাল এনজাইমের কনসেন্ট্রেশনের থেকে অনেক বেশি হয়, ঠিক আছে, তাহলে কি হবে, এই অবস্থায় the amount of substrate bound by the enzyme at any given time is negligible compared with the total substrate concentration. মানে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যদি অনেক বেশি হয় টোটাল এনজাইমের কনসেন্ট্রেশন থেকে, তো আমরা বলতে পারি যে ইএস এর যে কনসেন্ট্রেশন, মানে এইটাই তো হচ্ছে তোমার ওই এনজাইমটার কনসেন্ট্রেশন যেটা সাবস্ট্রেটের সাথে বাউন্ড করে আছে, সেটার কনসেন্ট্রেশনটা নেগলিজিবল লেভেলে থাকবে, কারণ সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন এতই বেশি যে ওইটার সাথে কম্পেয়ার করলে ইএস এর কনসেন্ট্রেশন কি হয়, অনেকটা নেগলিজিবল হয়ে যায় আর কি, ওকে। ওকে, আচ্ছা, এই অবস্থাটা থাকলো, হ্যাঁ, এই অবস্থা থাক। এখন হচ্ছে এই যে ইএস, এখন ধরো আমরা ইএস এর ফরমেশন এবং ব্রেকডাউন আমরা যদি মেজার করতে চাই তাহলে কি হবে, এই কোশ্চেনটা ইএস এর ফরমেশন এবং ইএস এর ব্রেকডাউন, ওকে। এখন ইএস এর ফরমেশন হচ্ছে কোন স্টেপ থেকে, এ স্টেপ থেকে, ই প্লাস এস থেকে ইএস হচ্ছে, আর ইএস এর ব্রেকডাউন হচ্ছে কোন স্টেপে, দুই স্টেপে, এই স্টেপে আর এই স্টেপে, রাইট, ইএস ভেঙে ইআরপি হচ্ছে, ইএস ভেঙে ইআর এস হচ্ছে, ওকে। তাহলে এখন যদি আমরা এই স্টেপগুলোর রেটের ইকুয়েশনটা দেখতে চাই তাহলে কি হবে, যদি রেট অফ ইএস ফরমেশন কি হবে, রেট অফ ইএস ফরমেশন হবে constant into concentration of E into concentration of S. Basically তো এইটাই হবে, রাইট, rate of ES formation constant, A স্টেপটা constant into concentration of E into concentration of S, কিন্তু concentration of E কি এখানে আছে, এখানে সরাসরি দিছে, হ্যাঁ, বাট হবে হচ্ছে concentration of E into concentration of S, আর concentration of E কি আমরা এই আগের লাইনে দেখছি, concentration of E হচ্ছে ET minus ES, ওকে। তাহলে এটা হচ্ছে ইএস এর ফরমেশন। তাহলে রেট অফ ইএস ব্রেকডাউন কি, রেট অফ ইএস ব্রেকডাউন হচ্ছে ইএস তো দুই স্টেপে মানে দুই স্টেপে ব্রেকডাউন হয়, মানে দুইটা পাথওয়েতে, একটা হচ্ছে এই পাথওয়েতে অথবা এই পাথওয়েতে, এই পাথওয়েতে হলে কি হবে K2 ইনটু ইএস, আর এই পাথওয়েতে হলে K-1 ইনটু ইএস, ঠিক আছে। আচ্ছা, এখন এই অবস্থায় গেল, ঠিক আছে। আচ্ছা, এখন the initial rate of reaction reflects the steady state in which ES is constant. That is, the rate of formation of ES is equal to the rate of its breakdown. So this is called a steady state assumption. ঠিক আছে, এখন হচ্ছে steady state কে যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রেই নিয়ম হচ্ছে সে steady state থাকে আর কি, আলটিমেটলি যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে steady state পৌঁছায়, এবং স্টেডি স্টেটে যখন একটা রিঅ্যাকশন থাকে
তখন হচ্ছে যেই পরিমাণ প্রোডাক্ট তৈরি হয় সেই পরিমাণই আবার প্রোডাক্টের ব্রেকডাউন হয়, মানে সেই পরিমাণে আবার মানে ফরওয়ার্ড রিয়াকশন আর রিভার্স রিয়াকশনের রেট হচ্ছে সেম হয়ে যায়। তার মানে কি অ্যাকচুয়ালি ইএস এর ফরমেশন আর ইএস এর ব্রেকডাউন একই, এই দুইটা রেট একই হয়ে যাবে স্টিডি স্টেটে। সো স্টিডি স্টেট যদি আমরা যদি চিন্তা করি, দেন এই যে এই দুইটা ইকুয়েশন, রেট অফ ইএস ফরমেশন আর রেট অ্যান্ড ইএস ব্রেকডাউন, এই দুটা সমান হয়ে যাবে। সো সেই শর্তে আমরা হচ্ছে এই দুটাকে সমান ধরলাম, ঠিক আছে। এখন যদি এই দুটাকে আমরা সমান ধরি, পরে হচ্ছে এগুলাকে জাস্ট হচ্ছে এগুলার ক্যালকুলেশন করা, ঠিক আছে। এখান থেকে হচ্ছে এরকম ক্যালকুলেশন করে ইকুয়েশনটাকে ক্যালকুলেশন করে টোর আলটিমেটলি ইএস এর ভ্যালু বের হয় এইটা, ইটিএস ডিভাইডেড এস প্লাস কে মাইনাস ওয়ান প্লাস কে টু ডিভাইডেড কে ওয়ান। এখন এইখানে এই যে তিনটা কি আছে, সবগুলাই কি, সবগুলাই তো হচ্ছে কনস্ট্যান্ট। সেই তিনটা কনস্ট্যান্টকে আরেকটা সিঙ্গেল কনস্ট্যান্ট দিয়ে যদি আমরা কনভার্ট করি, সিঙ্গেল কনস্ট্যান্টটা হচ্ছে কে এম। এই কে এমটাই হচ্ছে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট আর কি, হ্যাঁ। মানে ইকুয়েশন ডেরিভেশনের সময় যদি এরকম একটা লাইন আসছে যেখানে তিনটা কনস্ট্যান্ট এক জায়গায় চলে আসছে, তো সেটাকে আমরা আরেকটা সিঙ্গেল কনস্ট্যান্ট দিয়ে ইজিলি করতে পারি, মানে একটা সিঙ্গেল কনস্ট্যান্ট দিয়ে প্রকাশ করতে পারি। তো সেই সিঙ্গেল কনস্ট্যান্টে এই ক্ষেত্রে কে এম দিয়ে প্রকাশ করা হয়। এই কে এমটাকে বলা হয় মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে ইএস দ্বারা ইএস ইকুয়াল টু ইটিএস ডিভাইডেড কে এম প্লাস এস। ওকে, কিন্তু এখন আবার আমরা জানি যে ভি জিরো কি, ভি জিরো যে কোথায় বের করছিলাম, এই যে এখানে বের করছিলাম, ভি জিরো ইকুয়াল টু কে টু ইএস, ঠিক আছে। সো আমরা যদি এখানে ইএস এর ভ্যালুটা সাবস্টিটিউট করি এখান থেকে এই ইকুয়েশনে, তাহলে ভি জিরো যারা কে টু ইটিএস ডিভাইডেড কে প্লাস এস, ঠিক আছে। আচ্ছা, এখন একটা রিয়াকশনের ম্যাক্সিমাম ভেলোসিটি কখন? আচ্ছা, বেসিক্যালি হচ্ছে এই ইকুয়েশনটাকে আমরা মাইকেলিস মেন্টেন ইকুয়েশন বলতে পারি, হ্যাঁ, দিস ওয়ান, যে ভি ইজ ইকুয়াল টু কে টু ইটিএস ডিভাইডেড কে এম প্লাস এস। ওকে, তো এই ইকুয়েশনটাকে আরেকটু ফার্দার সিম্পলিফাইড করা যায়, অথবা এই ইকুয়েশন থেকে ভি ম্যাক্সিমামের সাথে ভি জিরোর একটা রিলেশন এস্টাবলিশ করা যায়। কি হবে, যে দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ম্যাক্স অকার্স কখন, রিঅ্যাকশনের ভেলোসিটি ম্যাক্সিমাম হয় যখন দ্য এনজাইম ইজ স্যাচুরেটেড। এটা আমরা অলরেডি জানি, যখন সব এনজাইমই হচ্ছে সাবস্ট্রেটের সাথে বাউন্ড থাকে তখনই তো আসলে রিঅ্যাকশন রেট ম্যাক্সিমাম হবে, রাইট। সো and Vmax can be defined as K2 ET, ঠিক আছে। সো V0 দ্বারাই কি Vmax S ডিভাইডেড Km প্লাস S, ঠিক আছে। এখানে কোশ্চেন হচ্ছে K2 ET কেন হবে, ইকুয়েশনটা দেখো, হয়ে গেল ইকুয়েশনটা। ওকে, কারণ আমরা কিন্তু ধরেই নিয়েছি এই রিঅ্যাকশনের রেটটা ডিপেন্ড করতেছে এ স্টেপটার উপরে, ঠিক আছে। ইএস ভেঙে যখন ইআরপি হয়, সো ইউজুয়ালি ভিম্যাক্স কখন হবে, মানে রিঅ্যাকশনের রেটই তো এটার উপর ডিপেন্ড করতেছে। সো রিঅ্যাকশনের রেট ম্যাক্সিমাম হবে যখন এই স্টেপটাই সবচেয়ে ফাস্ট হবে। সো এই স্টেপটা কখন সবচেয়ে ফাস্ট হবে, যখন হচ্ছে সব এনজাইমই সাবস্ট্রেটের সাথে যুক্ত থাকবে। তার মানে তখন লিটারেরি কনসেন্ট্রেশন অফ ইএস হবে, টোটাল এনজাইমের কনসেন্ট্রেশন দুইটা সেমই হবে। তো সেটা চিন্তা করে আমরা লিখতে পারি যে এই স্টেপে, মানে যখন এটা ম্যাক্সিমাম ভেলোসিটিতে আছে, ভি ম্যাক্স ইকুয়াল টু কে টু, এই স্টেপে কনস্ট্যান্ট ইন্টু থিওরিটিক্যালি হওয়া উচিত ছিল কনসেন্ট্রেশন অফ ইএস, কিন্তু ওই ক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ ইএসই হচ্ছে কনসেন্ট্রেশন অফ ইটি, টোটাল এনজাইমের কনসেন্ট্রেশন আর ইএস এর কনসেন্ট্রেশন সেম হবে, রাইট। সো সেই হিসাবে আমরা হয়ে গেল ওকে, ভিম্যাক্স বলতে পারি ভিম্যাক্স ইকুয়াল টু কে টু ইটি। সো এই কে টু ইটি কে আমরা ভিম্যাক্স দিয়ে রিপ্লেস করলে ইকুয়েশন দ্বারা এটা ভি ইজ ইকুয়াল টু ভিম্যাক্স এস ডিভাইডেড কে এম প্লাস এস। ওকে, ইহাই হচ্ছে মাইকেলিস মেন্টেন ইকুয়েশন, ঠিক আছে। মাইকেলিস মেন্টেন ইকুয়েশনের ডেরাইভেশন নিয়ে কারো কোনো সন্দেহ আছে? স্যার আমরা এক্সামের জন্য কি পড়বো এখান থেকে, ডেরাইভেশন গুলো? না, এখন ডেরাইভেশন তো আর আমি লিখতে দিব না, কারণ ওপেন বুক এক্সাম, জি ঠিক আছে। জি। যে ডেরাইভ করে এই কোশ্চেন ডেফিনেটলি আসবে না, পড়তে থাকো, কিছু একটা দিব আর কি, কোশ্চেনটা একটু জটিল। মানে এখান থেকে ক্যাচটা কি স্যার? হ্যাঁ, এই যে ডেরাইভেশনটা বোঝা,
ডেরিভেশন কিন্তু বোঝার অনেক ব্যাপার আছে, যেমন ধরো এই ডেরিভেশনের সময় কিন্তু অনেকগুলো কন্ডিশন আনা হয়েছে, রাইট? জি। যে ইনিশিয়াল অবস্থা, স্টেডি স্টেট, ঠিক আছে? হুম। ডেরিভেশন মুখস্থ রাখার কোনো মানে হয় না, জাস্ট ডেরিভেশনটা বোঝাটাই ইম্পর্টেন্ট আর কি। দেখা যাক কি ধরনের কোশ্চেন দেওয়া যায়। এর কোশ্চেন অত কঠিন হবে না, চিন্তা করার কোনো কারণ নেই। যে এই যে একটা ইকুয়েশন ডিরাইভ করার জন্য যে বিভিন্ন কন্ডিশন গুলো আনা হয়, এটার কারণটা কি? কনস্ট্যান্ট ধরে। স্যার হুম? স্যার এখানে ভি নটটা জানি কি ছিল? V0 ইনিশিয়াল রেট, ইনিশিয়াল ভেলোসিটি। ও আচ্ছা। কি বলতেছিল ইয়া, কি জানি কি বলতেছিল, না বুশরা কি স্যার, আপনি বলতেছিল? বলছিলেন যে হ্যাঁ, কনস্ট্যান্ট গুলো আমরা কেন ধরো, কন্ডিশন গুলো আমরা কেন ধরি? আচ্ছা কেন ধরি বলো। আচ্ছা, যেটা কি, হ্যাঁ, জানি না স্যার, কোনো ভ্যালিউ আসার জন্য। অ্যাকচুয়ালি কারণ ওইটাই, যেটা হচ্ছে কি যে অনেক বেশি ভ্যারিয়েবল থাকে, তো আমরা ম্যাথামেটিক্সের যে কোনো, এটাও তো ইটস কাইন্ড অফ ম্যাথ, রাইট? যে কোনো ইকুয়েশনে আমাদের এরকম ডেরাইভ করতে গেলে না, ওই কন্ডিশন ধরে ধরে ড্রাইভ করতে হয়, নাহলে ভেরিয়েবল অনেক বেশি থাকে, তো এত ভেরিয়েবল দিয়ে ইকুয়েশন ড্রাইভ করা যায় না আর কি। সো ইকুয়েশন ড্রাইভ করার সময় ভেরিয়েবল গুলো যত কমানো যায়, মানে আমরা যদি শর্ত আরোপ করে কোনো ভ্যারিয়েবল গুলোকে কমাতে পারি বা ফিক্স করতে পারি, সেটাতে কিন্তু সমস্যা নেই। লজিক্যাল কন্ডিশনে ভেরিয়েবল ফিক্স হয়ে গেছে। ওকে, আচ্ছা যাই হোক। আচ্ছা এইটা হচ্ছে কই গেলাম, বুঝছিলাম। Okay, তো এটা হচ্ছে মাইকেলিস মেন্টেন ইকুয়েশন, ঠিক আছে? সো বেসিক্যালি মাইকেলিস মেন্টেন ইকুয়েশন দিয়ে আমরা কি করি তাহলে? মাইকেলিস মেন্টেন ইকুয়েশন দিয়ে কিন্তু আমরা হচ্ছে কনসেন্ট্রেশনের সাথে রিয়াকশন রেটের রিলেশন প্রকাশ করি, রাইট? মাইকেলিস মেন্টেন ইকুয়েশন বেসিক্যালি এটার পারপোজ হচ্ছে আমরা রিয়াকশন রেট আর সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের রিলেশন এস্টাবলিশ করি, মানে আমরা রিলেশন রেট মেজার করি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ওকে, আচ্ছা। আর এখান থেকে আরেকটা সিম্পলিফাইড করা যায় ইকুয়েশনটাকে। সিম্পলিফাইড হচ্ছে এরকম, এটা কি জিনিস, ওকে, এক্ষেত্রে কি করা হয়েছে, আমরা যদি মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটাকে ইনভার্স করে দিই, বা ইনভার্স না, আচ্ছা, an important numerical relationship emerges from the Michaelis-Menten equation in the special case when V0 is exactly one half Vmax. This is very useful practical definition of Km. Km is the equivalent of the substrate concentration at which V0 is one half of Vmax. ঠিক আছে? আচ্ছা, এই সিম্পলিফিকেশনটা থেকে Km এর একটা ডেফিনেশন বের করা যায়। মানে এটা তো হচ্ছে Michaelis-Menten ইকুয়েশন, Km হচ্ছে Michaelis-Menten কনস্ট্যান্ট, এটা আমরা জানি। তো এই ইকুয়েশনটা থেকে একটু আমরা সিম্পলিফাই করতে পারি, করে Km এর ভ্যালু বের করা যায়, ঠিক আছে? Km তো একটা করেছে, এটার ভ্যালু আমরা বের করতে পারি ইন রিলেশন উইথ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। কিভাবে আমরা, আচ্ছা, অরিজিনাল ইকুয়েশন কি V0 ইকুয়াল টু Vmax S ডিভাইডেড Km S। এখন এটার রিয়াকশনের কখনো না কখনো তো V0 ডেফিনেটলি Vmax এর অর্ধেক থাকবে, স্বাভাবিক না? রিয়াকশন তো ধাম করে Vmax এ চলে যাবে। সো যখন V0 হচ্ছে Vmax এর এক্সাক্ট হাফ থাকবে, ধরে নিই আমরা যে রিয়াকশনটা এমন অবস্থায় আছে যে V0 হচ্ছে Vmax এর এক্সাক্ট হাফ, তাহলে V0 কি Vmax বাই 2। তাহলে আমরা যদি এখানে Vmax বাই 2 বসাই, এটাকে যদি আমরা কাটাছেঁটা করে দুই দিকে সিম্পলিফাই করে আলটিমেটলি Km ইকুয়াল টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দাঁড়ায়, ঠিক আছে? সো আমরা এখান থেকে Km এর একটা ভ্যালু বের করতে পারি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, অথবা সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের সাথে Km এর একটা রিলেশন আমরা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। So Km equal to substrate concentration when V0 is exactly half of the Vmax. Okay. Okay.
আচ্ছা এটা রিপিট অলরেডি এখানেই আছে। এই স্লাইডটা এখানে কেন আসলো কে জানে। ওকে, আচ্ছা এখন হচ্ছে এই ইকুয়েশন দিয়ে তো আমরা হচ্ছে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের সাথে ভেলোসিটির কি বলে রিলেশন এস্টাবলিশ করি বা ক্যালকুলেট করতে পারি। এবং এই ইকুয়েশনটা যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে ইকুয়েশনটা কিরকম দাঁড়ায়, এরকম। এটা আপাতত একটু পরে মনে করো যে ইট লুকস লাইক দিস। ওকে, এক্স অ্যাক্সিস বরাবর যদি এস দাও আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ভি জিরো দাও তাহলে ইকুয়েশনটা এরকম দাঁড়াবে। এক্স অ্যাক্সিস আচ্ছা এই ইকুয়েশনটা ড্র করার জন্য এই যে এইটা আমরা এক্স অ্যাক্সিস বরাবর এস দিব কেন? বেসিক্যালি কি এক্স অ্যাক্সিস বরাবর আমরা ভ্যারিয়েবলটা বসাই আর কি, ফাংশনের ভ্যারিয়েবল যেটা থাকে সেটা বসে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ইয়েটা বসে আর কি, যার ফাংশনটা মানে ভি জিরো ইকুয়াল টু এত, তো এক্স অ্যাক্সিস বরাবর যে আমরা এস বসে, কারণ আমরা আসলে ধরো আমরা ভি বের করতে চাচ্ছি এস এর উপর, যে এস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন চেঞ্জ করলে ভি চেঞ্জটা কিরকম হবে। সো সেটা করতে গেলে ডেফিনেটলি আমাদের এস এক্স অ্যাক্সিস বরাবর বসাইতে হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি জিরো বসালাম, রিয়াকশনটা এরকম হয়। যে এটা কিসের রিয়াকশন, এটা হাইপারবোলার রিয়াকশন না, এরকম ব্যাখ্যা তারা কেন এইটার ইকুয়েশন করলে এটা এরকম দেখাবে, ওয়াই? যে ভি ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স এস ডিভাইডেড কে এম এস, এটা যদি আমরা ইকুয়েশনে মানে এই গ্রাফে প্লট করি এই প্লটটা এরকম দেখায় কেন? এন আইডিয়া? ওয়াইল্ড আইডিয়া ইজ ওকে, শিখাও লাগবে না আইডিয়া, দেখি ধারণা বড় করো কেন এই ইকুয়েশনটা গ্রাফে প্লট করলে এরকম আসে। এটা কিন্তু একটা ফানি কোশ্চেন, হ্যাঁ এটা কোনো কঠিন কোশ্চেন, এটা একটা ফানি টাইপের কোশ্চেন। কেন হতে পারে ইকুয়েশন কেন এরকম হয়? স্যার ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশন আলটিমেটলি তো মানে সেম হয়ে যাবে না একটা টাইমে এসে। না, ও আচ্ছা হ্যাঁ, তোমার অ্যান্সার ঠিক আছে যে আলটিমেটলি তো এটা এরকম হয়। হুম, যে আলটিমেটলি বাড়তে বাড়তে কমতে কমতে এরকম হয়। ওকে, এটা তো তোমার অ্যান্সার, এটা ঠিক আছে। বাট ধরো আমি যেটা জিজ্ঞেস করছি এটা আছে আরো সহজ, যে কেন এটা এরকম বেঁকাতারা হয়, সোজা হয় না কেন? ওকে, এটা একটা হাই প্যারাবোলার ইকুয়েশন তাই এটা এরকম হয়। ওকে, স্যাচুরেটেড হয়ে যায় সব। মানে স্টিডি স্টেটে আসবেই আর কি, বাট এই যে হুম একটু ব্যাকা হচ্ছে না, হুম এটা ব্যাকা হচ্ছে কারণ এটা হচ্ছে রেট প্যারাবোলার। হুম, রেট में যায় যায় হ্যাঁ, সাবস্ট্রেট। হুম বেসিক্যালি তো আমরা আসলে এখান থেকে দেখতেছি যে ইনিশিয়ালি রিঅ্যাকশন রেট বাড়ে দ্রুত, তারপর আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, আর এমনিতে এটা কিসের রিঅ্যাকশন, এটা তো হচ্ছে প্যারাবোলার রিঅ্যাকশন ইকুয়েশন না। জি সো এটা গ্রাফে বসালে এরকম প্যারাবোলার মতোই হয় আর কি। আচ্ছা, ওকে, অ্যাকচুয়ালি হচ্ছে কেন এটা এরকম হয়, কারণ হচ্ছে যে ইনিশিয়ালি রেট বেশি থাকে, আস্তে আস্তে রিঅ্যাকশনের রেট কমতে থাকে ইনিশিয়াল, রাইট? কারণ সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন তো কমতে থাকে, ফরওয়ার্ড হচ্ছে বা সো ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট কমতে থাকে, রিভার্স রিঅ্যাকশন রেট বাড়তে থাকে। ওকে, এক্স্যাক্টলি ওইটাই হয়। আচ্ছা এখন ঘটনা হচ্ছে আমরা যখন এই ইকুয়েশনটা নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করতে চাই, ধর হচ্ছে বেসিক্যালি না আমাদের রেট ইকুয়েশন কেন দরকার হয়, আমরা রেট ইকুয়েশন দিয়ে কম্পেয়ার করি। যে ধরো তুমি দুইটা ডিফারেন্ট এনজাইমের ইফিসিয়েন্সি কম্পেয়ার করতে চাচ্ছ, এনজাইমের ইফিসিয়েন্সি আমরা কিভাবে কম্পেয়ার করতে পারি, কিছু তো মানে কম্পেয়ার করতে হবে। তো রেট কম্পেয়ার করা এর মধ্যে একটা ভালো জিনিস, যে আমরা দুইটা এনজাইমের রেট কম্পেয়ার করতে পারি। অথবা ধরো ধরো ফর এক্সাম্পল তুমি এরকম একটা প্র্যাকটিক্যাল, মানে তুমি আর কি ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে আসো, তো তোমার হাতে এখন তোমাকে একটা এনজাইম চুজ করতে হবে, মানে তোমার ইন্ডাস্ট্রিতে তুমি একটা এনজাইমেটিক রিঅ্যাকশন করো আর কি, হ্যাঁ, তোমার প্রোডাক্ট তৈরি করার জন্য। এবং ওর জন্য তোমার হচ্ছে হাতে অপশন আছে কয়েকটা এনজাইম, ধরো তিনটা এনজাইম আছে, এবং ধরো এই তিনটা এনজাইম দিয়ে ওই রিঅ্যাকশনটা করানো সম্ভব। তুমি কোন এনজাইমটা চুজ করবা? আর এটা করতে গেলে তো তোমার হচ্ছে কম্পেয়ার করতে হবে, রাইট? যে কোন এনজাইম দিয়ে বেশি প্রোডাক্ট তৈরি হবে, কোনটা দিয়ে যেটা রিঅ্যাকশন রেট বেশি হবে, তখন হচ্ছে রিঅ্যাকশন রেটটা কম্পেয়ার করতে হবে। কি বলতেছি বুঝছো, বুঝতেছো তো নাকি?
সো রিঅ্যাকশন রেট কম্পেয়ার যখন করতে হবে তখন কি ডেফিনেটলি আমাদের এই গ্রাফিক্যালি কম্পেয়ার করতে হয়। হ্যাঁ, ইকুয়েশন আমরা তো আসলে আলটিমেটলি গ্রাফে মান বসা বসা কম্পেয়ার করি। তো এই অরিজিনাল ইকুয়েশনটা দিয়ে এই কাজ করা না একটু প্রবলেমেটিক। কেন প্রবলেমেটিক? কারণ এটা গ্রাফ হচ্ছে এরকম হাইপার, এটা আছে কি এটা কি হাইপারবোলা না প্যারাবোলা? এই হাইপারবোলা প্যারাবোলা মনে আছে কারো? এই ইয়াতে ছিল না, ম্যাথামেটিক্সে ছিল না, এইচএসসি। ভুলে গেছো সিরিয়াসলি? যাই হোক, ভুলে গেলে সমস্যা নেই, একটু মনে করার চেষ্টা করো। এগুলো জিনিস সব এইচএসসির ম্যাথে বই ছিল। হ্যাঁ, সরল রেখার ইকুয়েশন, হাইপারবোলার ইকুয়েশন, প্যারাবোলার ইকুয়েশন। আচ্ছা যাই হোক, পড়ালেখা ফেরত যাই। এটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন আর কি, ঠিক আছে? এখন এই ইকুয়েশন দিয়ে কম্পারিজন করা একটু ডিফিকাল্ট। ব্যাকাতারা ইকুয়েশন হয়তো, ধরো তিনটা ডিফারেন্ট এনজাইমের জন্য ইকুয়েশন বানাবা, গ্রাফে প্লট করবা, তিনটা বেঁকা বেঁকা লাইন আসবে, এগুলো কম্পেয়ার করাটা প্রবলেমেটিক আর কি। সো এই অরিজিনাল মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটাকে আরেকজন সায়েন্টিস্ট কিছু চেঞ্জ করছিল। সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে লাইন ওয়েভার অ্যান্ড বার্ড। এই দুইজন সায়েন্টিস্ট এই মাইকেলিস মেন্টেনের ইকুয়েশনটাকে একটু কি বলা যায় আরো সিম্পলিফাইড বা একটু মডিফাই করছিল। মডিফাইড করার সময় তারা কি করছে? তারা বেসিক্যালি তেমন কিছুই করে নাই। তারা জাস্ট হচ্ছে অরিজিনাল মাইকেলিস মেন্টেনের যে ইকুয়েশনটা আছে না, কই গেল, এই যে এইটা, সরি এখানে তো আছে, যে এটা যে অরিজিনাল মাইকেলিস মেন্টেন ইকুয়েশন v is equal to vmax s divided kms, তারা এই ইকুয়েশনটাকে ইনভার্স করে দিল, উল্টাই দিল। তো উল্টাই দিলে কি দাঁড়ায়? 1/v0 kms vmax s, এটারে হিসাব নিকাশ করলে আলটিমেটলি ইকুয়েশনটা দ্বারা এইটা 1/v0 equal to km/vmax s plus 1/vmax। এখন এই ইকুয়েশনটা যদি তুমি গ্রাফে প্লট করো, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনে পরিণত হয়। এটা কেন স্ট্রেট লাইনের ইকুয়েশনে পরিণত হয়, মানে কেন প্লটে এটা স্ট্রেট লাইন হয়? বিকজ এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, y equal to mx plus c। মনে আছে করো স্ট্রেট লাইনের ইকুয়েশনকে আমরা কেমনে প্রকাশ করি? জি স্যার। জি স্যার, এই একটাই মনে আছে। ও একটি মনে আছে? আচ্ছা, অসুবিধা নাই। y equal to mx plus c, এটা y equal to mx plus c এর মতো হচ্ছে না? সো এই জন্য এটাকে হচ্ছে আমরা যদি গ্রাফে প্লট করি তাহলে এরকম এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আসে। আর এই অরিজিনাল যে মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটা না, এটা হচ্ছে এটা সম্ভবত হাইপারবোলা না প্যারাবোলা, আমি ভুলে গেছি। হ্যাঁ, এটা সম্ভবত হাইপারবোলা। হ্যাঁ, এটা হচ্ছে হাইপারবোলার রিঅ্যাকশন, তো এই জন্য এটা গ্রাফে বসাইলে একদম হাইপারবোলাই আসে। কিন্তু স্যার প্যারাবোলা তো স্যার নিচে থেকে উপরে আসে মনে হয়, মানে প্যারাবোলা একটু এরকম হয় যে এরকম কি এই যে এরকম হইতে হয়। স্যার ডিমের মতো থাকে। হ্যাঁ, ডিমের মতো। আচ্ছা, এক্সাক্ট আবার মনে নাই। হ্যাঁ, তো এটা প্যারাবোলা বা হাইপারবোলা হবে, বাট যেটা হচ্ছে একটু বেঁকা তারা, মানে বাঁকা ইকুয়েশন দিয়ে না কম্পেয়ার করা একটু ডিফিকাল্ট। এই স্ট্রেট লাইন হলে খুব ইজিলি কম্পেয়ার করা যায়। স্ট্রেট লাইন হলে ধরো তুমি দুইটা ডিফারেন্ট এনজাইম ইজিলি কম্পেয়ার করতে পারবা। ইভেন একটা এনজাইমের ডিফারেন্ট কনসেন্ট্রেশনে তার অ্যাক্টিভিটি কেমন সেইটা ইজিলি হচ্ছে ক্যালকুলেট করা যায়। ধরো হচ্ছে তারপরে আচ্ছা, এই যে স্ট্যান্ডার্ড কার্ভের ইউজ কি তোমরা জানো? যে টাইট্রেশন করছিলা তোমরা, টাইট্রেশন বা এই জাতীয় কিছু স্ট্যান্ডার্ড কার্ভ কখনো আঁকছিলা? স্ট্যান্ডার্ড কার্ভ, আচ্ছা স্ট্যান্ডার্ড কার্ভের ব্যাপারে কারো কোনো আইডিয়া আছে? থাকার কথা, তোমরা না জানো স্ট্যান্ডার্ড কার্ভ কি জিনিস। আচ্ছা, না থাকলে অসুবিধা নাই, স্ট্যান্ডার্ড কার্ভ জিনিসটা একটা আইডিয়া থাকা দরকার। ইভেন বায়োলজিতেও লাগে। আচ্ছা, রিয়েল টাইম পিসিআর কি জিনিস এটা তো তোমরা জানো, জানো না? পিসিআর কি জিনিস আইডিয়া আছে? জি স্যার। পলিমারেজ চেইন রিঅ্যাকশন। না, পিসিআর দিয়ে আমরা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে কি করি, ক্যালকুলেট কিছু একটা করি আর কি। হ্যাঁ, জি তো এখন রিয়েল টাইম পিসিআর কি? আচ্ছা, পিসিআর দিয়ে আমরা কি করি? পিসিআর দিয়ে হচ্ছে আমরা নিউক্লিক অ্যাসিডের একটা পোর্শন ডিটেক্ট করতে পারি আর কি। হ্যাঁ, যেমন এই যে অ্যামপ্লিফাই কোভিড, করে। অ্যাম্পলিফাই করে, এক্স্যাক্টলি। এই যে আমরা হচ্ছে কোভিড-19 ডিটেক্ট করি পিসিআর দিয়ে, কিন্তু কোভিড-19 এর ক্ষেত্রে আমরা রিয়েল টাইম পিসিআর ইউজ করি আর কি। হ্যাঁ, দুইটার মধ্যে একটু জি ডিফারেন্স আছে।
রিয়েল টাইমে আমরা হচ্ছে একদম রিয়েল টাইমে ডেটাটা পাই দেখে ওটার নাম রিয়েল টাইম পিসিআর। আচ্ছা, রিয়েল টাইম পিসিআর দিয়ে না ডিটেক্ট করা যায়, প্লাস আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে কোয়ান্টিফিকেশন করা যায়। ধরো তুমি একটা মানুষের স্যাম্পল, হ্যাঁ, ধরো একজন পেশেন্ট আসলো, সেই পেশেন্টের হচ্ছে একটা ডিজিজ আছে, ডিজিজ এক্স, হ্যাঁ, তুমি এই ডিজিজটা হচ্ছে মানে ভাইরাল একটা ডিজিজ আছে, তুমি হচ্ছে ডিজিজটা ডিটেক্ট করতে চাচ্ছ, প্লাস তুমি কাউন্ট করতে চাচ্ছ যে তার মধ্যে কি পরিমাণ ভাইরাস আছে। কাউন্ট করা যায় রিয়েল টাইম পিসিআর দিয়ে, এটাকে ভাইরাল লোড বলা হয়। হ্যাঁ, আর ব্যাকটেরিয়া হলে ব্যাকটেরিয়াল লোড বলা হবে। ভাইরাল লোড মানে হচ্ছে কি পরিমাণ ভাইরাস আছে ওই পার্সনটার মধ্যে। এখন তুমি এটা যদি এখন বের করতে চাও, এখন কত হচ্ছে, এটা বের করতে গেলে এখানে স্ট্যান্ডার্ড কার্ভ লাগবে, অথবা ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তুমি ওই এই কোয়ান্টিফিকেশনটা করা হয় কম্পারিজনের মতো। আচ্ছা, ধরো তোমারে আমি হচ্ছে একটা বস্তা দিলাম, হ্যাঁ, বস্তা দিয়ে বললাম এটার ওজন কত বলো। তুমি বস্তার ওজন আমার কিসের বেসিসে বলবা? ওজন মেপে তো বলবা না, এরকম তুমি ওকে দাড়ি পাল্লা নিবা, ওয়েট নিবা, তারপর এটার সাথে কম্পেয়ার করে বস্তার ওজন বলবা না। অথবা ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার ওজন কত, তুমি তোমার ওজন কিসের বেসিসে বলবা? তুমি তো মেশিনের মধ্যে তোমার ওজন মেপে বলবা, ঠিক আছে? যে ধরো তুমি বললা যে ঠিক আছে আমার ওজন হচ্ছে 60 কেজি বা 50 কেজি, তুমি এটা কিসের বেসিসে বলতেছো? একটা স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করে না? কেজি একটা স্ট্যান্ডার্ড না? জি স্যার। ওকে, কেজিটা একটা স্ট্যান্ডার্ড। সেই ক্ষেত্রে যখন ধরো তুমি ওই যে আবার ওই ভাইরাসের এক্সাম্পলে আসো, ধরো তুমি হচ্ছে ওই ভাইরাল লোড মাপতে চাচ্ছ, তোমাকে তো কম্পেয়ার করতে হবে কিসে? স্ট্যান্ডার্ডের সাথে একটা। যে তুমি পেশেন্টের থেকে রিয়েল টাইম পিসিআর ইউজ করে একটা ডেটা পাইলাম, সেই ডেটা মানে কত, সেটা বের করতে গেলে তোমার স্ট্যান্ডার্ড সাথে তো কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? সো তোমার হাতে আগে একটা স্ট্যান্ডার্ড লাগবে। সো এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা না বের করে নেওয়া হয় হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ভ ইউজ করে। আর একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, ধরো হচ্ছে ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ, তুমি হচ্ছে ইনফ্লুয়েঞ্জার স্ট্যান্ডার্ড কার্ভ বানাইতে চাও যাতে আননোন গুলো কম্পেয়ার করতে পারো। এই ক্ষেত্রে যে কাজটা করা হয়, তোমাকে জানা বিভিন্ন কনসেন্ট্রেশনের ইনফ্লুয়েঞ্জা নিতে হয়, জানা বিভিন্ন কনসেন্ট্রেশনের ইনফ্লুয়েঞ্জা নিতে হয়, নন কনসেন্ট্রেশন, ঠিক আছে? এবং বিভিন্ন নন কনসেন্ট্রেশন দিয়ে রিয়েল টাইম পিসিআর করে দেখতে হয় রিয়েল টাইম পিসিআর মেশিনের ভ্যালু কত আসে। রিয়েল টাইম পিসিআর মেশিনে ডিরেক্টলি কাউন্টিং হয় না, হ্যাঁ, একটা ভ্যালু আসে, ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ডিফারেন্ট ভ্যালু আসে। যে ধরো তোমার ইনফ্লুয়েঞ্জার 10টা ডিফারেন্ট কনসেন্ট্রেশন আছে, তুমি 10টা ডিফারেন্ট কনসেন্ট্রেশনে রিয়েল টাইম পিসিআর 10টা ডিফারেন্ট ভ্যালু পেলা। সো এই ভ্যালুগুলো ইউজ করে তুমি গ্রাফ আঁকতে পারবে না? যে কনসেন্ট্রেশনের যখন এক রিয়েল টাইম পিসিআর এর ভ্যালু আসে এ, কনসেন্ট্রেশন যখন 2 রিয়েল টাইম পিসিআর এর ভ্যালু আসে বি, তো এইভাবে তুমি একটা গ্রাফ বানাতে পারবে না। এই গ্রাফগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড কার্ভ, কারণ তুমি নোন জিনিস দিয়ে গ্রাফটা বানাইছো। ওকে, আমাদের হাতে যখন স্ট্যান্ডার্ড কার্ভ থাকে তখন আমরা স্ট্যান্ডার্ড কার্ভ ইউজ করে আননোন জিনিসের ভ্যালু বের করতে পারি কম্পেয়ার করে, ঠিক আছে? আচ্ছা, ধরো এই এখন আচ্ছা আবার আপনার পড়ালেখা ফেরত হচ্ছে, এই গ্রাফটাই দেখো, সবাই দেখতেছো না? এটা একটা সোজা গ্রাফ না? এই এক্স এক্সিস বরাবর কি আছে? সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, হ্যাঁ, ইনভার্স ভাবে আছে, বাট সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনই তো এটা। ওয়াই এক্সিস বরাবর কি? V0, রাইট? রিয়াকশনের রেট। ওকে, এখন আমি তোমার এই গ্রাফটা তোমার হাতে আছে, হ্যাঁ, এখন আমি তোমারে বললাম যে এটা ধরো একটা পার্টিকুলার এনজাইমের গ্রাফ, হ্যাঁ, আমি তোমারে বললাম সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যখন 20 থাকে তখন ইনিশিয়াল রেট কত হয়? তুমি গ্রাফ থেকে কি এটা বের করতে পারবা? জি স্যার। কিভাবে বের করতে পারবো? স্যার ওই যেই 20 যে বলা ওইটা থেকে আমি হচ্ছে গ্রাফ পর্যন্ত লাইন টানবো এন্ড দেন ওইটার ডি/ডিএক্স এরকম করে। এক্স্যাক্টলি, এইটাই স্ট্যান্ডার্ড কার্ভ। এই কার্ভটা তো এমনি এমনি আসে, এই কাজটা বানাই নিতে হবে না আগে? হুম দিস ইজ হুম স্ট্যান্ডার্ড কার্ভ। আমি তোমাদের এই জন্য বলছি যে স্ট্যান্ডার্ড কার্ভ কি জিনিস তোমরা জানো, ঠিক আছে? জাস্ট হুম তোমরা মনে করতে পারতেছো না, দিস ইজ স্ট্যান্ডার্ড কার্ভ। এই যে গ্রাফটা আসছে, এই গ্রাফটা কি এমনি এমনি আসবে? এই গ্রাফটা তোমাকে বানাইতে হবে না এই ইকুয়েশন থেকে জি ভ্যালু বসায় বসায়। ওকে, এইটাকেই না স্ট্যান্ডার্ড কার্ভ বলা হয়, যে স্ট্যান্ডার্ড কার্ভের সাথে কম্পেয়ার করে আমরা আননোন জিনিসের ভ্যালু বের করতে পারি। ওকে, জি সো এই স্ট্রেট লাইনের স্ট্যান্ডার্ড কার্ভ
বানানো ইজি, এটা ইউজ করা ইজি। এই এই টাইপের ব্যাকাতেরা জিনিসের না স্ট্যান্ডার্ড কার্ভ বাড়ানো যায় না। অরিজিনালি জিনিস বাঁকাতেরা তো স্ট্যান্ডার্ড কার্ভ হয় না আর কি, কম্পেয়ার করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, যাই হোক, এই মাইকেলিস মেন্টন ইকুয়েশনের এই ডেরাইভেশনটাকে বলা হয় লাইন উইভার বার্গ ইকুয়েশন আর কি। হ্যাঁ, এটা কিছুই না, তারা জাস্ট অরিজিনাল মাইকেলিস মেন্টন ইকুয়েশনটাকে ইনভার্স করে সেটা একটা স্টেট লাইনের ইকুয়েশন বানাইছে। এবং এটা বানানোর পরে সুবিধা হয়েছে কি, এই ইকুয়েশনটা প্র্যাকটিক্যালিটি অনেক বেশি, খুব সহজেই এটা ইউজ করা যায় আর কি। ওকে, আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে বার্গ ইকুয়েশন, এগুলো পড়লে বুঝবা। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে আরো কিছু টার্মিনোলজি আমাদের শিখতে হবে। আমরা তো রেট ইকুয়েশন দেখলাম, এবারে ধরো যে কে এম মাইকেলিস মেন্টন ইকুয়েশন, তারপরে আরো কিছু কনস্ট্যান্ট আছে, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, ক্যাটালাইসিস কনস্ট্যান্ট। ঠিক আছে, এই কনস্ট্যান্ট গুলো আমাদের একটু বোঝার দরকার আছে, কারণ এই কনস্ট্যান্ট গুলো আমরা ইউজ করে একটা রিয়েকশনকে ডিফাইন করতে পারি। হ্যাঁ, তো আমি একটু হালকা বোঝানোর চেষ্টা করতেছি যে কে এম আর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। কে এম কি? কে এম আমরা অলরেডি জানি, এটা হচ্ছে মাইকেলিস মেন্টন কনস্ট্যান্ট। But however, Kn can vary greatly from enzyme to enzyme and for different substrate of the same enzyme. Enzyme to enzyme Km এর ভ্যালু ডিফারেন্ট হয়। ইভেন অনেক সময় একই এনজাইমের ডিফারেন্ট সাবস্ট্রেট হতে পারে না, সেই ক্ষেত্রেও Kmটা ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, ওকে। সো the actual meaning of Km depends on specific aspects of the reaction mechanism such as the number and relative rates of the individual step. মানে বেসিক্যালি কেএম এর ভ্যালুটাতে একটা পার্টিকুলার রিঅ্যাকশনের জন্য ডিপেন্ড করবে ওই রিঅ্যাকশনটার কতগুলো স্টেপ আছে, কোনটা রেট লিমিটিং স্টেপ বা কয়টা রেট লিমিটিং স্টেপ, সবগুলোর উপর ডিপেন্ড করে আর কি। ওকে, কি গেল। আচ্ছা, যাই হোক, কেএম এর ভ্যালু যে কেএম ইজ দ্য কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট, এটা তো আমরা একটু আগেই দেখলাম, ওই জন্য দেখলাম এই যে এখানে কেএম ইকুয়াল টু এস। ওকে, দেন হচ্ছে আর টু স্টেপ রিঅ্যাকশনের ক্ষেত্রে কে এম যে কে মাইনাস ওয়ান প্লাস কে টু ডিভাইডেড কে ওয়ান, এটা তো আমরা মাইকেলিস মেন্টন ইকুয়েশনের সময় দেখছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন ধরো একটা টু স্টেপ রিঅ্যাকশনে কে এম হচ্ছে এইটা, এইটা আমরা দেখছি না? যদি তোমাদের ভুলে গিয়ে থাকো আবার দেখাই, এই যে মাইকেলিস মেন্টন ইকুয়েশন যখন আমরা ড্রাইভ করতেছিলাম তখন এক সময় এইটা আসছিল না, কে মাইনাস ওয়ান কে টু ডিভাইডেড কে ওয়ান। এইটাকেই তো আমরা আসলে কে মাইকেলিস কে এম বলি, মাইকেলিস মেন্টন কনস্ট্যান্ট বলি। ঠিক আছে, এবং এটা করতে গেছি, এটা টু স্টেপ রিঅ্যাকশনই তো, এটা টু স্টেপ রিঅ্যাকশন না, একটা স্টেপ, দুটো স্টেপ। আচ্ছা, এখন টু স্টেপ রিঅ্যাকশনের ক্ষেত্রে কেএম তো হচ্ছে এইটা। আচ্ছা, এখন যদি টু স্টেপ রিঅ্যাকশনের ক্ষেত্রে কে টুটা রেট লিমিটিং স্টেপ হয়, ওকে, এবং কে টু মাচ লেস দেন কে মাইনাস ওয়ান হয়, মানে কে টু যেহেতু রেট লিমিটিং, এর মানেই হচ্ছে কে টু হচ্ছে কে ওয়ান থেকে অনেক কম। শোনো, রিঅ্যাকশন যত ফাস্ট হয় কে এর ভ্যালু না তত কম হয়। হ্যাঁ, সো যখন কে টু হচ্ছে রেট লিমিটিং, তার মানে হচ্ছে কে টু ভ্যালু হচ্ছে কে ওয়ান এর থেকে অনেক কম আর কি। হ্যাঁ, অ্যান্ড কে এম রিডিউসেস টু কে মাইনাস ওয়ান বাই কে ওয়ান। কারণ কি? কারণ কে টু যেহেতু অনেক ছোট, তখন তাকে আমরা ইগনোর করতে পারি। যেই যেই শোনো, যেই রিয়াকশনের মানে রেট বেশি তার কে তত কম হয়। হ্যাঁ, তার কে এর ভ্যালু তত কম হয়। তো যাই হোক, তো এখন যেহেতু যদি কে টু রেট লিমিটিং হয় তাহলে কি কে টুর ভ্যালু হচ্ছে কে ওয়ান থেকে অনেক কম হবে, সো আমরা কে টুর কনসেন্ট্রেশনটা ইগনোর করতে পারি। সো তখন হচ্ছে মানে কে টুর ভ্যালু আমরা ইগনোর করতে পারি, সো তখন কে এম এর ইকুয়েশন দ্বারা কে মাইনাস ওয়ান ডিভাইডেড কে ওয়ান। ঠিক আছে, এইটাকে বলা হয় ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, কেডি, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ দ্য ইএস কমপ্লেক্স। ঠিক আছে, ওকে, ওকে গেল। আহ, তো আমরা কে এম আর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট তো বুঝলাম। আচ্ছা,
এরপর আমরা হচ্ছে ক্যাটালাইসিস কনস্ট্যান্ট বুঝবো। আচ্ছা, এগুলা এগুলা আমরা সবই বুঝবো, তার আগে জাস্ট একটু আইডিয়া দিই যে কেএম বা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা ক্যাটালাইসিস কনস্ট্যান্ট এগুলা দিয়ে আসলে আমরা করিটা কি? এই যে বিভিন্ন টার্ম, এগুলা বিভিন্ন জিনিস, এগুলো দিয়ে আমরা করি কি? আমরা এনজাইমের কম্পারিজন করি। আমাদের তো এনজাইম অ্যাক্টিভিটি কম্পারিজন করতে হবে, রাইট? প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করার জন্য আমাদের হচ্ছে ডিফারেন্ট এনজাইমের অ্যাক্টিভিটি কম্পেয়ার করতে হবে। আমাদের হচ্ছে সেম এনজাইম ডিফারেন্ট কনসেন্ট্রেশন ইউজ করলে করার অ্যাক্টিভিটি করতে হবে। আমাদের সেম সেম এনজাইম ডিফারেন্ট সাবস্ট্রেটের ক্ষেত্রে কিভাবে কাজ করে, আমাদের তো এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডে কম্পেয়ার করতে হবে, রাইট? যে কোন এনজাইমটা আমরা ইউজ করবো, somehow we have to decide, right? And কোন এনজাইম আমরা ইউজ করবো সেটা তো আমাদের ম্যাথামেটিক্যালি দেখা দিতে হবে যে ওকে এই এনজাইম আমরা ইউজ করবো, কারণ এই এনজাইম ইউজ করলে এই রেট বেটার হবে, এই হবে সে হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো করার জন্য আমরা এই ডিফারেন্ট ভ্যালু গুলো ইউজ করি, যে রেট ইকুয়েশন ইউজ করি, কে এম ভ্যালু, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এগুলা দিয়ে আমরা হচ্ছে রিঅ্যাকশনের মানে সরি এনজাইমের অ্যাক্টিভিটি বা এফিসিয়েন্সি কম্পেয়ার করি, ঠিক আছে? ওকে, গেল কে এম এন্ড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এরপর ভিম্যাক্স। ভিম্যাক্স কি জিনিস আমরা অলরেডি জানি, এটার মধ্যে আর না যাই, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা ক্যাটালাইসিস কনস্ট্যান্টে যাই, যে ক্যাটালাইসিস কনস্ট্যান্ট কি জিনিস। যে ক্যাটালাইসিস কনস্ট্যান্ট যেটাকে হচ্ছে কে ক্যাট, কে এই যে সিএটি এইভাবে প্রকাশ করা হয়। ক্যাটালাইসিস কনস্ট্যান্ট কি জিনিস? ইট ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য লিমিটিং রেট অফ এনি এনজাইম ক্যাটালাইজ রিঅ্যাকশন এট স্যাচুরেশন। মানে স্যাচুরেশনের সময় একটা এনজাইমেটিক রিঅ্যাকশনের লিমিটিং রেট কোনটা, ঠিক আছে? ওকে, সো ইফ দ্য রিঅ্যাকশন হ্যাজ সেভারাল স্টেপস অ্যান্ড ওয়ান ইজ ক্লিয়ারলি rate limiting, then kcat is equivalent to the rate constant for that limiting step. kcat একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? kcat কি করে? kcat হচ্ছে একটা এনজাইম ক্যাটালাইজ রিঅ্যাকশনের রেট লিমিটিং রেট নিয়ে সে ডেসক্রাইব করে, ঠিক আছে? আচ্ছা, এখন যখন হচ্ছে ধরো একটা মাল্টি স্টেপ রিঅ্যাকশনের রেট লিমিটিং স্টেপ হচ্ছে একটা, সো ওই ক্ষেত্রে ওই যে রেট লিমিটিং স্টেপটা থাকে, ওই রেট লিমিটিং স্টেপের যে রেট কনস্ট্যান্ট থাকে, প্রতিটা স্টেপে তো আলাদা আলাদা কনস্ট্যান্ট থাকে, এটা আমরা ধরো এখান থেকেই তো দেখতেছি। ওই রেট লিমিটিং স্টেপের যে কনস্ট্যান্ট সেইটার ভ্যালু আর কে ক্যাটের ভ্যালু সেম হয়, ঠিক আছে? এখন ধরো যদি ওই রিঅ্যাকশনের এই ধরো ওই স্টেপটা ধরো ধরো এই রিঅ্যাকশন, হ্যাঁ ধরো যে এটা একটা মাল্টি স্টেপ রিঅ্যাকশন, তিনটা স্টেপ আছে, এই স্টেপের হচ্ছে ধরো এই স্টেপটা এই ইপি থেকে যে ইআরপি হচ্ছে এটা হচ্ছে রেট লিমিটিং স্টেপ, সেই ক্ষেত্রে কে ক্যাট হবে ই কে থ্রি, মানে কে ক্যাট ইকুয়াল টু কে থ্রি হবে, হ্যাঁ? আচ্ছা, এখন আরেকটা সিনারিও চিন্তা করো, ধরো এই রিঅ্যাকশনের এই এই স্টেপটা রেট লিমিটিং না, এই দুইটা স্টেপই রেট লিমিটিং, সেম, যে এই স্টেপটা প্লাস এই স্টেপটা দুইটা লিমিটিং, দুইটাই যদি রেট লিমিটিং হয় তখন কিন্তু কে ক্যাটের ভ্যালু এত সিম্পল থাকবে না, কারণ তখন কে ক্যাটের ভ্যালু এই দুইটা কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তখন কে ক্যাট আরো কমপ্লেক্স হয়ে যাবে, ওকে? যে যাই হোক, এই কে ক্যাট কে আরেকটা নাম আছে ক্যাটালাইসিস কনস্ট্যান্ট, সেই নামটা হচ্ছে টার্ন ওভার নাম্বার। কারণ কে ক্যাটের ভ্যালু দেখে না বোঝা যায় যে এই রিঅ্যাকশনটার প্রোডাক্টিভিটি কেমন, ওকে? সো এই এই জন্য ক্যাটালাইসিস কনস্ট্যান্ট বা কে ক্যাট কে আরেকভাবে ডিফাইন করা যায়। সো কে ক্যাট ইজ দ্য equivalent to the number of substrate molecules converted to product in a given unit of time on a single enzyme molecule when the enzyme is saturated with substrate. প্রথমে হচ্ছে স্যাচুরেটেড উইথ সাবস্ট্রেট কে ক্যাটের ভ্যালু বের করাই হয় হচ্ছে এই কন্ডিশনে, যে ধরেই নেওয়া হয় যে এনজাইম সাবস্ট্রেটের সাথে স্যাচুরেটেড অবস্থায় আছে। সো ওই সময় আমরা কে ক্যাটের ভ্যালুটা বের করতে পারি। সো ওইটা আমরা ইগনোর করি যে এনজাইম সাবস্ট্রেটের সাথে কনসেন্ট্রেশন করে আসছে, মানে এনজাইম ইজ স্যাচুরেটেড, সব এনজাইমই সাবস্ট্রেটের সাথে বাউন্ড করে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কে ক্যাট দিয়ে কি বুঝি? কে ক্যাট দিয়ে আমরা এটা বুঝতে পারি যে কি পরিমাণ সাবস্ট্রেট কি পরিমাণ প্রোডাক্টে পরিণত হচ্ছে অ্যাট এ ডিফাইন্ড টাইম। তো ধরো প্রতি সেকেন্ডে কি পরিমাণ সাবস্ট্রেট কি পরিমাণ প্রোডাক্টে তৈরি হচ্ছে, প্রতি মিনিটে কি পরিমাণ সাবস্ট্রেট কি পরিমাণ প্রোডাক্টে তৈরি হচ্ছে, ওকে? এই জন্য কে ক্যাটকে টার্ন ওভার নাম্বার বলা হয় আর কি। ওকে, আমরা হচ্ছে মাইকেলিস মেন্টেনের যে অরিজিনাল ইকুয়েশন সেখানে কে ক্যাটের কে ক্যাট বসাতে পারি আর কি, তাহলে হচ্ছে কে ক্যাটের সাথে একটা রেটের রিলেশন চলে আসে। তোমার মাইকেলিস মেন্টেন ইকুয়েশনে কে ক্যাট ইকুয়াল টু ভি ম্যাক্স বাই ইটি।
বেসিক্যালি Vmax equal to k cat et কেমতে এইটা আমরা কেউ একটু বুঝাও তো এটা কেমনে আসলো k cat equal to Vmax by et কেমনে আসলো মাইকেলিস মেন্টেন ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু 1 মিনিট সময় দিলাম একটু বুঝাও আমারে ওকে কই গেল মাইকেলিস মেন্টেন ইকুয়েশন এই মাইকেলিস মেন্টেন ইকুয়েশনের Vmax কত ছিল এই জানি। এই মাইকেলিস মেন্টেন ইকুয়েশনে এই ইকুয়েশনটা কই গেল মাইকেলিস মেন্টেন ইকুয়েশনে Vmax কি Vmax হচ্ছে es ইনটু k2 ছিল না তো মাইকেলিস মেন্টেন ইকুয়েশনের সময় আমরা এটা সিঙ্গেল সাবস্টেট ইকুয়েশন তখন আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে আমরা ধরে নিই যে যে এই স্টেপটাই হচ্ছে রেট লিমিটিং বা রেট ডিটারমাইনিং স্টেপ এটা ধরেই তো আমরা মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটা ডিরাইভ করছি সো মাইকেলিস মেন্টেন ইকুয়েশনের ক্ষেত্রে Vmax কত যায় Vmax হচ্ছে es ইনটু k2 হ্যাঁ একটু একটু আসে বেসিক্যালি es হচ্ছে ইটি সমান থাকে সো k2 ইটি থাকে না Vmax ইকুয়াল টু k2 ইটি আচ্ছা এটা কোথাও লেখা আছে কই লেখা আছে বের করতে পারতেছি না তোমরা মাথায় রাখো Vmax ইকুয়াল টু কত k2 ইটি তো দাঁড়ায় হ্যাঁ এখন এই কে ক্যাটের ডেফিনেশন কি কে ক্যাটের ডেফিনেশন হচ্ছে যদি একটা স্টেপ ক্লিয়ারলি রেট লিমিটিং স্টেপ হয় সো ওই স্টেপের রেট কনস্ট্যান্ট হচ্ছে ইকুয়াল টু কে ক্যাট সো মাইকেলিস মেন্টেন ইকুয়েশনের ক্ষেত্রে তোমার যে Vmax ইকুয়াল টু k2 ইটি ওই k2 কি k2 ইকুয়াল টু কে ক্যাট সো k2 এর জায়গায় কে ক্যাট বসালে ইকুয়েশন দাঁড়ায় কি Vmax ইকুয়াল টু কে ক্যাট ইটি তাহলে কে ক্যাট কি দাঁড়ায় Vmax ডিভাইডেড ইটি হলো ঠিক আছে মিললো তো এখন যদি কে ক্যাটের ভ্যালু ওখানে তুমি অরিজিনাল মাইকেলিস মেন্টেন ইকুয়েশনে বসাও Vmax এর জায়গায় ইকুয়েশনটা দ্বারা এইটা ঠিক আছে V ইজ ইকুয়াল টু কে ক্যাট ইটিএস ডিভাইডেড km প্লাস এস ওকে এই ইকুয়েশনটা কিন্তু তখনই কাজ করবে যখন একটা একটা স্টেপ হচ্ছে ক্লিয়ারলি রেট লিমিটিং মাল্টিপল রেট লিমিটিং স্টেপ থাকলে তখন ইকুয়েশন আরো অনেক কমপ্লেক্স হয়ে যাবে ওকে তারপর হচ্ছে যে এগুলো আমি বলছি তারপর তোমরা পড়বা না পড়লে আমার পরের ক্লাসে জিজ্ঞেস করি এই যে বিভিন্ন যে যে কে ক্যাট কে এম ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এগুলো আমরা কি কাজে ইউজ করি এগুলো হচ্ছে এনজাইমের অ্যাক্টিভিটি বা ইফিসিয়েন্সি কম্পেয়ার করার জন্য তার মানে হচ্ছে ক্যাটালাইটিক মেকানিজম বা ইফিসিয়েন্সি কম্পেয়ার করার জন্য আমরা এই প্যারামিটার গুলো ইউজ করি কে ক্যাট কে এম হ্যাঁ তো পুরো কিছু লাইন বুঝবো না পরের ক্লাসে জিজ্ঞেস করে আমি বলে দিব আচ্ছা এরপর হচ্ছে আজকে আরো 5 মিনিট সময় লাগবে আচ্ছা এরপর হচ্ছে যে এখন এই কে ক্যাট বা কেন এইগুলা দিয়ে তো আমরা হচ্ছে এনজাইমের ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি কম্পেয়ার করতে পারি ঠিক আছে কিন্তু একটু লিমিটেশন আছে ঠিক আছে লিমিটেশন কি The parameters kcat and km also allow us to evaluate the kinetic efficiency of enzyme, but either parameter alone is insufficient for the task. মানে ধরো তুমি হচ্ছে এনজাইমের কাইনেটিক ইফিসিয়েন্সি ইভালুয়েট করতে চাচ্ছ কম্পেয়ার করতে চাচ্ছ এই শুধু কে ক্যাট বা শুধু কে এম দিয়ে করা যায় না কি মানে সবগুলো একসাথে ইউজ করতে হয় কম্পেয়ারটা করার জন্য আর কি ওকে সো এই ক্ষেত্রে ওকে তারপরে কি কারণ কি কারণ two enzymes catalyzing different reaction may have the same kcat yet the rates of the uncatalyzed reaction may be different and thus the rate enhancement brought about by the enzymes may differ greatly কারণ শুধু kcat দিয়ে আমরা না এক্সাক্ট সিচুয়েশনটা বুঝবো না কারণ kcat হলে মানে দুইটা এনজাইম যেটা কমপ্লিটলি দুইটা ডিফারেন্ট রিঅ্যাকশন ক্যাটালাইজ করতেছে তাদের kcat ভ্যালু সেম হতে পারে ঠিক আছে
সো এইসব কারণ হচ্ছে সে একটা ভ্যালু দিয়ে আমরা দুইটা এনজাইম কম্পারিজন করতে পারি না, আমাদের কে ক্যাট ইউজ করতে পারে, ইউজ করতে হয়, কে এম এ ইউজ করতে হয়, ঠিক আছে। সো হিয়ার্স কাম, এবং এই প্রবলেমটা সলভ করার জন্য আরেকটা কনস্ট্যান্ট আসে, সেটা হচ্ছে স্পেসিফিসিটি কনস্ট্যান্ট। স্পেসিফিসিটি কনস্ট্যান্ট কি জিনিস? সো যেহেতু হচ্ছে আমরা কে ক্যাট বা কে এম আলাদাভাবে ইউজ করতে মানে আমাদের দুইটা ইউজ করতে হয়, শুধু একটা দিয়ে আমরা এক্সক্লুসিভলি এনজাইমের ইফিসিয়েন্সি ইভ্যালুয়েট করতে পারি না। So the best way to compare the catalytic efficiencies of different enzymes or the turnover of different substrate by the same enzyme is to compare the ratio of kcat by kn। মানে মোদ্দা কথা হচ্ছে দুইটা এনজাইমের ইফিসিয়েন্সি কম্পেয়ার করার জন্য বেস্ট হচ্ছে এই ভ্যালুটা ইউজ করা, kcat আর km এর রেশিওটা ইউজ করা, ঠিক আছে। এই kcat আর km এর রেশিওটাকে বলা হয় স্পেসিফিসিটি কনস্ট্যান্ট। ওকে, মানে নতুন কিছু না, কে ক্যাট বাই কে এম আলাদাভাবে ইউজ না করে জাস্ট দুইটার রেশিও ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, এই এবং ওই ঠিক আছে, এই ইকুয়েশন তো তোমরা জানোই যে মার্কলেস মেন্টেন ইকুয়েশন আর কে ক্যাটের যে আমরা যে একটা ইকুয়েশন বের করলাম না একটু আগে, ভি ইজ ইকুয়াল টু কে ক্যাট ইটিএস ডিভাইডেড কে এম এস, এটা একটু সিম্পলিফাই করা যায়, ভি ইজ ইকুয়াল টু কে ক্যাট বাই কে এম ইটিএস আসে। এটা কখন আসে? যখন হচ্ছে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন কে এম এর কনসেন্ট্রেশন হচ্ছে অনেক কম হয়। ওকে, ওকে, আচ্ছা এগুলো একটু পড়তে হবে, হ্যাঁ একটু পড়ো, তারপরে হচ্ছে আর 2 মিনিট, তারপর হচ্ছে ম্যাথ। মাইকেলস মেন্টেন ইকুয়েশন ইউজ করে ম্যাথ করা, এই কিন্তু ম্যাথ করা না খুবই ইজি, ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছু নেই। তোর এই ম্যাথটা দেখো, এটা কেমিক্যাল রিয়াকশন স্যাড থেকে হ্যাপি, হ্যাঁ এটা একটা হচ্ছে, এটা সাবস্ট্রেট, এটা প্রোডাক্ট, হ্যাঁ স্যাড থেকে হ্যাপি হচ্ছে, এবং হচ্ছে এটার কি কি দেওয়া আছে, বলছে যে এটা একটা এনজাইমেটিক রিয়াকশন এবং এই এনজাইমেটিক রিয়াকশনের ক্ষেত্রে কে ক্যাট এই এবং এই রিয়াকশনটা ক্যাটালাইজ করে এই এনজাইমটা, হ্যাঁ হ্যাপিয়েজ নামে একটা এনজাইম করে, এই যে এনজাইমটা কে ক্যাট দেওয়া আছে, কে ক্যাট ভ্যালু হচ্ছে 600 পার সেকেন্ড, ইটির কনসেন্ট্রেশন দেওয়া আছে, টোটাল এনজাইম কনসেন্ট্রেশন দেওয়া আছে, স্যাডের কনসেন্ট্রেশন দেওয়া আছে, মানে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন দেওয়া আছে, ভি জিরো দেওয়া আছে, কে এম বের করতে বলছে, এগুলা সবকিছু দেওয়া আছে, কে এম বের করতে বলছে, হ্যাঁ। এখন এই ম্যাথ ধরো সলভ করা কিভাবে যায়, ম্যাথ সলভ করা সবচেয়ে ইজি হয়, আগে লেখো কোনগুলার ভ্যালু তোমার কাছে দেওয়া আছে এবং কোনটার ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে বের করছে, তারপর হচ্ছে ইকুয়েশন দেখো কোন ইকুয়েশন দিয়ে ওই জিনিসটা বের করা যেতে পারে, ঠিক আছে। তো তুমি যদি এগুলা সবগুলা লেখো যে কোনগুলো দেওয়া আছে তোমার এবং কোনটা বের করতে হবে, তুমি দেখবা যে মাইকেল মেন্টেন ইকুয়েশনে দিয়ে তুমি ইজিলি এটা বের করে ফেলতে পারবে, কারণ এই ভি জিরো তোমার দেওয়া আছে, ইটি দেওয়া আছে, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন দেওয়া আছে, কে ক্যাটো দেওয়া আছে, খালি কে এম বের করতে হবে। সো ইকুয়েশন নাও, বাকি সবগুলোর ভ্যালু বসাও, ক্যালকুলেট করে কে এম বের করো। খালি একটা জিনিস খেয়াল রাখবা যে বাকি সবগুলো যে ইউনিট গুলো দেওয়া আছে, ইউনিট গুলা একই টাইপের কিনা, ঠিক আছে। যেমন ধরো এইটার কনসেন্ট্রেশন ন্যানোমোলারে দেওয়া আছে, এইটার কনসেন্ট্রেশন মাইক্রোমোলারে দেওয়া আছে, তাহলে দুইটারে চেঞ্জ করে একই একই কনসেন্ট্রেশনে আনো, ঠিক আছে, দুইটারে আইদার ন্যানোমোলারে আনো নাহলে ম্যাক্রোমোলারে আনো। ওকে, আচ্ছা এই পর্যন্তই, এই চ্যাপ্টার শেষ, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আর কোনো কোশ্চেন আছে? তেমন স্যার কঠিন পরীক্ষা কিছু কি না। ম্যাথ কত দিবেন? হ্যাঁ ম্যাথ দিব, দেওয়ার পসিবিলিটি হাই, দিব অ্যাকচুয়ালি সহজ সহজ ম্যাথ করতে। স্যার মিডের সিলেবাসটা একটু বললে ভালো হতো। লেকচার 1 to 4, 1 to 4? হ্যাঁ 5 অ্যাড করবো কিনা এখনো বুঝতেছি না, তবে 1 to 4 হওয়ার পসিবিলিটি বেশি। ওকে স্যার। স্যার আজকে কি 4টা শেষ হয়েছে নাকি আরো বাকি আছে? না 4 শেষ। ও আচ্ছা স্যার। We are done with lecture 4. এই লেকচার 4টা তোমরা একটু পড়ো, হ্যাঁ পড়ার পর না বেশ কিছু কোশ্চেন তোমাদের মাথায় আসবে আর কি।
জি স্যার, আজকে তো স্যার মানে কেমন জানি কঠিন লাগলো, পরে আবার দেখতে হবে। এটা হচ্ছে পড়বা, পড়ার পর হচ্ছে কিছু জিনিস বুঝবা, কিছু জিনিস বুঝবা না। সো নেক্সট ক্লাসে একটু কোশ্চেন জিজ্ঞেস করো, তাহলে আমরা ফার্দার এক্সপ্লেন করবো আর কি। স্যার ম্যাথসটাকে হুবহু মানে এখানে যেটা যেরকম দেয়া ওরকমই, হুবহু হয়তো বা আসবে না, হুবহু আসলে কেমনে হবে? নাম্বার চেঞ্জ হবে শুধু। শুধু নাম্বার চেঞ্জ করলে কি আর ম্যাথ হলো? হ্যাঁ, ওপেন বুক এক্সামে। আচ্ছা, ম্যাথ সহজ ম্যাথ আসবে, হ্যাঁ। ম্যাথ ভয় পাওয়ার কোনোই কারণ নেই, ঠিক আছে? যে স্যার কোনো বললে ম্যাথে, তো ভয় চলে যায় না? শুনো তোমাদের আমি ম্যাথের একটা টেকনিক বলি। যে কোনো ম্যাথের কোয়েশ্চেনে, হ্যাঁ, এনাফ ইনফরমেশন দেওয়া থাকতেই হবে যেটা দিয়ে ওই ম্যাথটা সলভ করা যায়, নাইলে ওই ম্যাথ কখনোই সলভ করা সম্ভব না। কেন সো স্যার এখানে অনেকগুলা ইকুয়েশন, কোনটা থেকে কোনটা মিলিয়ে যদি দেওয়া হয় তখন মাথা থেকে বের করতে করতে তো আমার সবগুলা ইকুয়েশন না, মুখস্থ করতে হচ্ছে। আরে ইকুয়েশন, ওপেন বুক এক্সাম ইকুয়েশন কেমন বুঝতে পারবে? হ্যাঁ, ও ওপেন বুক এক্সামে ইকুয়েশন ব্যবস্থা করার তো দরকার নেই। ওকে, আর এত কঠিন না, খুব সহজ 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 সহজ, মানে সহজ সাধারণ ম্যাথ আসবে আর কি। সো চিন্তা করার কারণ নেই। বাট যে কোনো ম্যাথের ক্ষেত্রে, হ্যাঁ, সামহাও আমি দেখছি যে বায়োলজিক্যাল স্টুডেন্টরা ম্যাথ ভয় পায়। আচ্ছা, আমি নিজেও এখন ম্যাথ অত ভালো পারি না, সময় ভালোই পারতাম। কিন্তু ঘটনা হচ্ছে যে ম্যাথের একটা ব্যাপার কি, যত ইনফরমেশন দরকার একটা ম্যাথ সলভ করার জন্য, ডেফিনেটলি কোয়েশ্চেনে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে। জাস্ট আমাদের কোয়েশ্চেন থেকে ইনফরমেশন গুলো খুঁজে বের করতে হয়। ওকে, যেই কোয়েশ্চেনে সবগুলো ইনফরমেশন দেওয়া থাকবে না সেটা একটা ভুল কোয়েশ্চেন, কখনোই ওই ম্যাথ সলভ করা সম্ভব না। সো ম্যাথের কোয়েশ্চেন দেখে, মানে এই এক্সামে সহজ ম্যাথই আসবে, বাট ফিউচারে যদি তোমরা এরকম ম্যাথের কোয়েশ্চেন দেখো, তখন হচ্ছে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু ঠান্ডা মাথায় কিছুক্ষণ দেখলেই দেখবে যে সব ইনফরমেশন কোয়েশ্চেনে দেওয়া আছে। আর একটা জিনিস কি, শোনো, তোমরা বায়োলজিক্যাল স্টুডেন্ট, বাট তার মানে এই না যে তোমরা হচ্ছে ম্যাথ থেকে বেশি দূরে থাকবে। ম্যাথ থেকে বেশি দূরে থাকার কোনো উপায় নেই।